ফ্রিজিং গাড়ির দায়িত্ব পাই। আমি সেটাকে গ্রহণ করে গাড়ি চালানো শুরু করি। তবে একটা ব্যাপার, আমি কোথাও একা যেতাম না, আমার সাথে সবসময় দুজন হেল্পার থাকতো গাড়িতে। লাশবাহী গাড়ি চালানোর বেশ কয়েক মাস পরের ঘটনা এটি। সেদিন ছিল শুক্রবার। ৮-১০টা জুম্মার দিনের মতো আমিও সেদিন তাড়াতাড়ি বাড়িতে এসে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ি। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থেকে একজন প্যাসেঞ্জার কল করে আমাকে জিজ্ঞাসা করে আমি ভাড়ায় যাব কিনা। আমি নর্মালি তার সাথে কথা বলে তাকে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে দাঁড়াতে বলি। আমি ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে স্ট্যান্ডে গিয়ে তার সাথে কথা বলে ভাড়া ঠিক করি। ভাড়া বলতে আমাকে যশোর থেকে একটা লাশ নিয়ে ঢাকায় পৌঁছে দিতে হবে। যাই হোক, সবকিছু ঠিক করে আমি আমার হেল্পারদের কল দিয়ে গুছিয়ে নিয়ে স্ট্যান্ডে আসতে বলি। তারাও যথারীতি গুছিয়ে দুজন চলে আসে স্ট্যান্ডে। এরপর আমরা সদর হসপিটালে গিয়ে ডেড বডিটি গাড়িতে উঠিয়ে আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে বিকেলবেলাতে রওনা দেই। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই আমরা ঢাকাতে পৌঁছে গিয়ে কাজ শেষ করি। আমরা যখন ডেড বডি নামিয়ে দিই তখন রাত প্রায় 10:30টার মতো বাজে। আমি এবার ডেড বডি নামিয়ে সোজা চলে যাই ঢাকা মেডিকেলে। আমি সেখানে যাই এটা দেখার জন্য যে সেখান থেকে যশোর বা খুলনার কোনো ভাড়া পাই কিনা। সেখানে যাওয়ার পর আমার কয়েকজন সহকর্মীর সাথে দেখা হয়। তারাও রোগী নিয়ে এসেছিল ঢাকা মেডিকেলে। তেমনি একজন সহকর্মী ছোট ভাই সাইফুল, যে রোগীবাহী অ্যাম্বুলেন্স চালায়, তার সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারি সাইফুল রোগী নিয়ে ঘণ্টাখানেক পর যশোরের উদ্দেশ্যে বের হবে। তাই আমি সাইফুলের সাথে আমাদের অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডে রেখে চা পানের জন্য বাইরে যাই এবং হেল্পারদের বলি গাড়ির কাছাকাছি থাকার জন্য, যদি কোনো ভাড়া পায় তাহলে যেন আমাকে কল দেয়। আমরা মেডিকেল থেকে বের হয়ে চা শেষ করতে না করতেই আমার হেল্পার আমাকে কল দেয়, উস্তাদ একটা ভাড়া এসেছে, ডেড বডি নিয়ে যেতে হবে। আমি তখন কল কেটে হসপিটালের ভেতরে এসে কথা বলে ভাড়া ঠিক করি। মূলত আমাকে একটা লাশ নিয়ে যশোরের কেশবপুর নামক একটা জায়গায় যেতে হবে ঢাকা থেকে। লাশের লোকজনের সাথে ভাড়া ঠিক করে ফেলি আর সিদ্ধান্ত নেই খুব দ্রুত রওনা দেব। মূলত আমি যে লাশটি নিয়ে যশোরে আসব সেটি ছিল অ্যাক্সিডেন্ট কেস। বাইক অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, গতকাল মারা গিয়েছে। পোস্টমর্টমের সমস্ত ফর্মালিটি শেষ করতে করতে রাত হয়ে যায় তাদের, তাই রাতেই রওনা দিতে হবে আমাদের। লাশটি অ্যাম্বুলেন্সে তুলে আমি আমার সাথে দুজন হেল্পারের একজনকে বলি সাইফুলের অ্যাম্বুলেন্সে যেতে, যেহেতু লাশের সাথে তাদের একজন আমার সাথে আসবে আর আমার অ্যাম্বুলেন্সে 3 জনের বেশি বসা যাবে না বলে তাকে ওই অ্যাম্বুলেন্সে যেতে বলি। যেই ভাবা সেই কাজ। আমরা সব কাজ শেষ করে আমি আর সাইফুল দুই অ্যাম্বুলেন্স নিয়ে আল্লাহর নামে ঢাকা মেডিকেল থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। আমরা যখন ঢাকা মেডিকেল থেকে রওনা দেই তখন রাত 12টা হবে কি তার থেকে একটু বেশি। আমাদের অ্যাম্বুলেন্সের লোক বলতে আমি আর আমার হেল্পার, লাশের আত্মীয় একজন, আর আমাদের ঠিক পেছনেই সাইফুলের অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে হেল্পার এবং রোগীর 4 জন আত্মীয়, মোট 7 জন। আমরা একটানা গাড়ি চালিয়ে ফেরিঘাটে চলে আসি। তারপর ঘাট পার হয়ে এপাশে এসে দাঁড়াই রাতের খাবার খাওয়ার জন্য। তখন ঘড়িতে রাত 2টা। আমরা রাতের খাবার শেষে চা পান করে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দেই। আমরা রওনা দেওয়ার প্রায় 4-5 কিলোমিটার সামনে আসার পর দেখি রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখার পর আমরা সিদ্ধান্ত নেই এই জ্যাম না ঠেলে সামনে গিয়ে প্রায় এখান থেকে 1 কিলোমিটার পেছনে গ্রামের ভেতরে একটা রাস্তা আছে বাইপাসের মতো, সেখান দিয়ে গেলে বাজারে উঠতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমরা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে সেই রাস্তার উদ্দেশ্যে চলতে থাকি। আমি রীতিমতো সেই রাস্তায় প্রবেশ করে ফেলি। সেই রাস্তার একটু বর্ণনা দেই আপনাদের। মূলত এটা গ্রামের একটা চিপা সিঙ্গেল রাস্তা। একটা অ্যাম্বুলেন্স ঢুকলে কোনো রকমের বাম পাশ দিয়ে একটা সাইকেল যাওয়ার মতো জায়গা থাকে, আর এই রাস্তার প্রায় সব জায়গাতেই ফাঁকা মাঠ। আবার